স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ফয়েজ আহমেদ। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং একই সাথে অন্যান্য সময়েও যখন অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথে অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবেন। আমাদের সাথে আলোচনা চলবে দেশের রাজনীতি এবং একই সাথে যুদ্ধের খবরও। কারণ বাইরের দেশের যুদ্ধ যখন হয়, বড় পরাশক্তিরা যখন কোনো যুদ্ধে লিপ্ত হন, তখন তার নানা ধরনের প্রভাব বিশেষ করে অর্থনীতির উপর এসে পড়ে। তাই আমাদেরও আসলে সেই বিষয়গুলো নিয়ে ভাববার আসলে বিষয় আছে। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এর মধ্যে নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি, এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আপনাদের দুজনকেই স্বাগত, ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফয়েজ আহমেদ, আপনাকে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে আমরা জানি যে মার্কিন যেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন, যে পল কাপুর, তিনি হয়তো আগামীকাল চলে যাবেন। দুদিন তিনি বৈঠক করেছেন সরকারের সাথে, এবং আমরা দেখেছি যে বিএনপির প্রতিনিধি এবং একই সাথে জামাতের প্রতিনিধির সাথে হচ্ছে তারা আলোচনা করেছেন। সেই আলোচনাটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ বাণিজ্যের যে বিষয়টি সেটি বলা হচ্ছে, আপনারা যখন সরকারে ছিলেন তখন বেশ কিছু বাণিজ্যিক চুক্তির বিষয়টি নিয়ে আসলে এটি আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। না, এখন এই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিনিধি বাংলাদেশ ভিজিট করছেন, ওনার এই ভিজিটটা যদি আমি বলি যে এই নির্বাচিত সরকারের ক্ষেত্রে এটা প্রথম কোনো আমেরিকান প্রতিনিধি এখানে ভিজিট করছে, সে জায়গায় এক ধরনের সিগনিফিক্যান্স তো এটা আছেই। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানকার যেই বাণিজ্য চুক্তি বা ইউএসের যেই রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা নিয়ে যেই কার্যক্রম, সেটা বাণিজ্য চুক্তি হওয়া, সেগুলি নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির তো এক ধরনের কনসেন্ট তাদের সঙ্গে, মানে ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের চুক্তি করার ক্ষেত্রে তো ডেফিনেটলি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে স্টেক হোল্ডার হিসেবে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই করেছে। এখন সেই জায়গাটা আরও কতটা নামিয়ে নিয়ে আসা যায়, এই চেষ্টাটা কিন্তু অনেক দিনের। শুরুতে একটা পর্যায়ে ছিল, সেখান থেকে নামানো হয়েছে, তারপরে আরও নামিয়ে নিয়ে আসার জন্য কি করা যায় সেটা নিয়ে সরকার কাজ করছে। ইন্টারেস্টিংলি ইন্টারিম গভর্নমেন্টের সময় এই প্রক্রিয়াটা যিনি নেতৃত্ব দিয়েছিলেন, একই ব্যক্তি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন একরকম। ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান এই কাজটায় নেতৃত্ব দিয়েছেন। ঠিক এই সময় এসে আপনি দেখুন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন, ওনার এটাতে সুনির্দিষ্ট এক্সপার্টিস আছে। সো আমি আশা করি যে এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে যা হওয়ার। আর এই সব বিষয়গুলি নিয়ে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যে আলোচনাগুলি হয়, আপনি খেয়াল করবেন এগুলি ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশে হয় না। অর্থাৎ আপনি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ, অর্থাৎ জাতীয় স্বার্থ, সেটাকে একভাবে বিবেচনা করতে হয়, আর রাজনৈতিক বিরোধিতার কারণে বিরোধিতা, সেটাকে আরেকটা ভিন্ন জায়গায় রেখে করতে হয়। ভারতে কি তার বিরোধী দলগুলির মধ্যে প্রবল রাজনৈতিক বিরোধিতার সংস্কৃতি আছে না? আছে তো। কিন্তু আপনি খেয়াল করবেন যে পার্টিকুলার এই ইস্যুতে, যে ইস্যুটা নিয়ে এখন আমরা কথা বলছি, এই ইস্যুতে ভারতে যখন ঘটনা ঘটছিল, ভারতে যখন আলোচনা হচ্ছিল, সে সময় তাদের সব পলিটিক্যাল পার্টি, তাদের নানান স্টেক হোল্ডার যারা আছেন, সিভিল সোসাইটি, সবাই এক জায়গায় ছিল, একই মতের জায়গায় ছিল, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা। কিন্তু ভারত যখন নেগোশিয়েট করতে বেসিক্যালি ভারতের বিরোধী দলের মতামত অনুযায়ী ফেইল করেছে, সেটা কিন্তু তারা পার্লামেন্টে যখন আলোচনা করছিলেন, তখন তারা এক্সাম্পল হিসেবে বাংলাদেশকে দেখিয়েছে কীভাবে বাংলাদেশের জায়গায় সাকসেস হয়েছে, তোমরা কেন পারোনি। সো এখানে ইউএসের সঙ্গে আমাদের ট্রেড রিলেশনটা খুব বড়, এবং ট্রেড গ্যাপ যে জায়গাটা, প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, উনি ক্ষমতায় আসার পরে উনি কিন্তু ডিল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ করে দেখেন। ওনার পলিসির জায়গাটা বিজনেস, সেই জায়গায় ওনার পলিসি হচ্ছে আমি শুধুমাত্র ছাড় দিয়ে যাব পৃথিবীর বিভিন্ন দেশকে, তারা আমার কাছ থেকে কিনবে না বা আমাকে দিবে না। এটা এই ট্রেড গ্যাপটা কমানোর জন্য নানান ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে। সুবিধার বিষয় বা ইতিবাচক বিষয় হচ্ছে এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশ মোটামুটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে আসার পরই এগুলি নিয়ে নানান ধরনের নীতিগত যে সমস্ত কাজ করা দরকার,
ইউএস এর সঙ্গে যে ধরনের নেগোসিয়েশনগুলি, যে ধরনের ডিসকাশনগুলি শুরু করা দরকার, সেটা খুব আর্লি স্টেজে শুরু করতে সক্ষম হয়েছে। এর ফলে আমরা আশা করি ইউএস এর সঙ্গে অন্তত ট্রেডের এই জায়গাটা নিকট ভবিষ্যতে যে ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। নিশ্চয়ই আলোচনা আমরা করব। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে যদি আসতে চাই, সেটি হচ্ছে ইউএস এর সাথে বাণিজ্যের বিষয়টি, সেটি আমরা আমাদের পক্ষে যাতে যায় তার জন্য হচ্ছে আলোচনা চালিয়ে যাব। আপনার দৃষ্টিতে এই বৈঠকটির আসলে কিভাবে আপনি দেখছেন, আপনার কাছেও জানতে চাই। এবং এই বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যখন অনেক বেশি হচ্ছে ট্যারিফের চার্জ ধরছে, সেটি এই সরকারের জন্য আরও কমিয়ে আনার ক্ষেত্রে কি ধরনের আসলে লড়াই করতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কটা বরাবরই ভালোই ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি মানে যে রপ্তানি করতো যে কাপড়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই, এবং সেটা আমাদের সবচেয়ে বড় আপনার রেমিটেন্সের একটা ক্ষেত্র। সেই ক্ষেত্র ধরে আমরা ভালোই ছিলাম, কিন্তু গত সরকারে ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে ট্যারিফ যেভাবে বাড়িয়েছে তারা, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য শুধু না, সমস্ত বিশ্বের অনেক দেশেরই কাছেই তারা বাড়িয়েছে। পরবর্তীতে বাংলাদেশে কিছুটা কমিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক মরার উপর খাড়ার ঘা। একে তো যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে একটা প্রতিক্রিয়া বাংলাদেশে সিরিয়াস ভাবে প্রভাব ফেলবে, কারণ বাংলাদেশের আমাদের ভাই বোনেরা মিডল ইস্ট থেকে শুরু করে অনেক দেশেই অড জব করে, এবং আমাদের রেমিটেন্সের সেই মূল উদ্যোক্তা তারা, সেই রেমিটেন্স আমাদের টান পড়বে। এবং যারা বাংলাদেশে ছুটি ছাটা এসেছে তারা যেতে পারছে না, যারা ওখানে আছে তারা অনিরাপদ ভাবে জীবনযাপন কাটাচ্ছে, অনেকেই মৃত্যু বরণ করেছে, অনেকে আহত হয়েছে। সেটার মধ্যে দিয়ে একটা তো আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের এই যে আশা, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে যে কথা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের ডক্টর মঈন খান উনি প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। আমরা আশা করছি আমাদের সম্পর্ক আরো ভালো হবে ব্যবসায়িকভাবে, এবং আমরা এটা আশা করছি, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে ট্যারিফ আমাদের আরো কমবে হয়তো বা খুব তাড়াতাড়ি। সেটা কারণ গত সরকার যেটা ছিল সেটা অনির্বাচিত সরকার ছিলেন এবং নির্দলীয় সরকার ছিলেন। এখন গণতন্ত্রের ধারা প্রবাহিত হচ্ছে। এখন যে সরকার, সেই সরকারের সাথে শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, অন্যান্য দেশও সম্পর্ক তৈরিতে তারা অগ্রসর আমি মনে করি। এবং আমাদের সামনের দিনগুলো দুই দেশের ব্যবসা বাণিজ্য সুন্দর থেকে সুন্দরতম হবে, এটা আমার ধারণা, এবং আমরা সেই বিশ্বাসে সামনের দিকে এগোচ্ছি। অবশ্যই অবশ্যই। একই সাথে ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, আপনারা বলছেন যে আপনাদের প্রতিনিধিদের সাথেও আজকে পল কাপুরের বৈঠক হয়েছে, এবং আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে আগের সরকারের, সেই বিষয়গুলো আপনারা পর্যালোচনা করবেন। এখন কেন এই প্রসঙ্গটা আসছে? যখন চুক্তিটা হয়েছে তখন কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা তখন সামনে নিয়ে আসেন নাই? ধন্যবাদ একাত্তরকে, আমার সহ আলোচক এবং আছেন যিনি আপনার সাথে যিনি আছেন ফয়েজ আহমেদ ভাই, তাকে শুভেচ্ছা। আসলে ওই সময় যখন ট্রাম্প এই চুক্তির কথাগুলো বলছিলেন, তখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ লিড করছে, এবং এই দায়িত্বটা তখন ইন্টারিম গভর্নমেন্টের উপর অবশ্যই বর্তিত হয়েছে। এবং ওই সময় যদি তারা চুক্তিটা প্রসিড করতে ব্যর্থ হতো, আমি মনে করি তাহলে কিন্তু বাংলাদেশ এখন ডিফারেন্ট একটা চিত্র দেখতো ট্রাম্পের এই ইস্যুটা নিয়ে। কারণ ট্রাম্প কিন্তু শুধু বাংলাদেশকে নয়, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বের আরো অনেকগুলো দেশের উপর এই ফোর্সফুল ট্যারিফটা কিন্তু চেপে দিয়েছিলেন। শুধু তাই না, এবং অনেককে বাধ্য করেছেন এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছেন। ফর্চুনেটলি হোক, আমরা কিন্তু তাদের সাথে ফাইনালি একটা ডিলে পৌঁছেছি, যদিও বা ডিলটা ওপেন আছে। কারণ এই যে নির্বাচিত গভর্নমেন্ট যেটা আসছে, যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায় 200 এর মতো অর্ডিন্যান্স, আইন, বিভিন্ন কিছু রেখে গেছেন, যেগুলো কিন্তু এই যে নির্বাচিত সরকার তারা কিন্তু চাইলে সংসদে ডিসকাস করে সংসদে এটা পাস করতে পারে। আর যদি সেটাগুলো অ্যাকসেপ্ট না করে, ডিসকাস না করে, পাস না করে, তাহলে কিন্তু সেগুলো সেখানে মাঠে মারা যাবে।
এই ক্ষেত্রে এই যে প্রেজেন্ট গভর্নমেন্ট বা বিরোধী দল সরকারি দল মিলে এরা এটা যদি সংসদে ডিসকাস করে যে আমরা এটাকে বলছি কিছু লুকিয়ে রেখেছে, কিছু চাপিয়ে রেখেছে, অথবা মানুষের সাথে গ্যামলিং করেছে আগের অন্তর্বর্তী সরকার, এগুলো সেখানে সংসদে আলোচনা করার সুযোগ আছে। তারপরেও বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের জন্য সুখবর হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাম্পের এই ট্যারিফ ইম্পোজ করেছে, সেটাকে কিন্তু দিন শেষে কিন্তু বাতিল করে দিয়েছে, এবং যার কারণে কিন্তু বাতিল করে দেওয়ার পরে ট্রাম্পের প্রশাসন কিন্তু নতুন করে আর কিছু ঘোষণা দেয়নি, অর্থাৎ আগেরটা বহাল আছে কিনা সেই বিষয়টা একটু জি নতুন করে 10% তারা আবার ট্যারিফ আরোপ করেছে উনি নিজ ক্ষমতা বলে। আমরা ফিরবো আপনার কাছে। সাজ্জাদ আলী, আপনি আছেন পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের আসলে বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবারও আলোচনায় যুক্ত হবো। দর্শক, একাত্তর জার্নালের বিরতির সময় হলো, নিশ্চয়ই বিরতির পর আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ একাত্তর জার্নালে। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। আমাদের সাথে এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ এবং সময় দিয়েছেন আপনি আমাদেরকে। ফয়েজ আহমেদ, আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের পল কাপুরের বিষয়ে, কিন্তু আসলে গণমাধ্যমে বেশ কয়েকটি খবর আসলে নজরে পড়েই গেছে। সেটি হচ্ছে, অনলাইনগুলো বলছে পোস্টাল ব্যালটের একটা খবর আছে যে জয় পরাজয়ের বিষয়টি এখনো জানা যায়নি। না 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 না, এটা সঠিক নয়। আপনি সম্ভবত bdnews24.com এর যে প্রতিবেদনটা প্রকাশ হয়েছে সেটার হেডলাইন হচ্ছে যে নির্বাচন কমিশন কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে এবং পোস্টাল ব্যালটে ফলাফল কি হলো, এই হেডলাইনটার কারণে একটু বিভ্রান্তিমূলক মনে হচ্ছে। মূলত বেসিক্যালি এই প্রতিবেদনটা আমি যতটুকু বুঝতে পারি, এই প্রতিবেদনটা করা হয়েছে যে এই যে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হলো, এই প্রকাশের পর আপনি নিশ্চয়ই জানেন যে এবারের নির্বাচনের প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ব্যবহার হয়েছে। সেই পোস্টাল ব্যালটের জন্য কিন্তু আলাদা একটি বুথ, যেটা রিটার্নিং অফিসারের অফিস ছিল, অর্থাৎ কেন্দ্রগুলি থেকে আসা ফলাফল কয়েকটি সংসদীয় এলাকায় দেখা গেছে যে কেন্দ্র থেকে আসা ফলাফলে একজন প্রার্থী এগিয়ে আছেন, পোস্টাল ব্যালট কাউন্ট হওয়ার পরে ওই প্রার্থী হেরে গেছেন। সম্ভবত বিডি নিউজ এই প্রতিবেদনে এই বিশ্লেষণটাই করেছে যে বিভিন্ন এলাকায় যে সমস্ত জায়গায় পোস্টাল ব্যালট ফলাফল আসলে পাল্টে দিয়েছে। পোস্টাল ব্যালট বেশ কয়েকটা এলাকায় যে একজন এগিয়ে আছেন কয়েকশো ভোটে, পোস্টাল ব্যালটে এসে উনি হেরে গেছেন, এই বিশ্লেষণটা করেছে। কিন্তু পোস্টাল ব্যালটের যেই কাউন্টিং সেটা তো একই দিনে একই সময়ে হয়েছে এবং রেজাল্ট একই সঙ্গে অ্যানাউন্স হয়েছে। কতগুলি পোস্টাল ব্যালট কতগুলি বাতিল, এটা তো অলরেডি ইলেকশন কমিশন অ্যানাউন্স করেছে। আমার ধারণা ওই বিশ্লেষণটা তারা অবশ্যই। সাজ্জাদ আলী, আপনার সাথে আসলে যে বিষয়টি সর্বশেষ আলোচনা হচ্ছিল সেটা বক্তব্যটা শেষ করে আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব অন্যান্য অতিথিদের সাথে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফ, মানে আরবিট্রারি যে ট্যারিফ ইম্পোজ করছিলেন উনি, সেটা বেসিক্যালি ফাইনালি আমেরিকার সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিলেন। এরপর আবার উনি নিজ ক্ষমতা বলে আবার ফ্রেশ 10% করে উনি ট্যারিফ ইম্পোজ করছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে বেসিক্যালি বাংলাদেশের জন্য এখন একটা নতুন দুয়ার উন্মোচন হয়েছে আমি মনে করি বর্তমান সরকারের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ সরকার নতুন নির্বাচিত সরকার এবং তারা এই চুক্তিটাকে সংসদে তুলতে পারে, অথবা তারা তাদের যেখানে নির্দিষ্ট ফোরাম সেখানে এটা ডিসকাস করতে পারে, এবং যে প্রতিনিধি দল এখন আসছেন অথবা সংশ্লিষ্ট আমেরিকার যে সংশ্লিষ্ট ইনস্টিটিউশন বা যারা এটা দেখেন তাদের সাথে নতুন করে এটাকে আবার রিচেক করতে পারে, ডিসকাস করতে পারে, তাই সেখান থেকে আর কতদূর নতুন কিছু পাওয়া যায়, অর্জন করা যায় সেটা দেখতে পারে। শুধু তাই না, এখানে দেখা যায় কি দেখা যায় আরএমজি সেক্টরে যেখানে ব্যাক টু ব্যাক এলসি তুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তুলা যদি আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়, সেই তুলা দিয়ে যদি আবার আমেরিকায় কাপড় পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু 0% ট্যারিফ। এইরকম আরো কি কি স্কোপ আছে, কি কি বের করা যায়, যেহেতু আমাদের আরো অনেকগুলো ইস্যু, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু তাদের সাথে জড়িত আছে, সে আমাদের কত মানে নিজেরা লাভবান হওয়া যায় সেখান থেকে বের করে নিতে পারে। এক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন বিরোধী দল কেন বা জামাত ইসলামী কেন এটা রিচেক করার কথা বলছেন, যেহেতু সরকারি দলও রিচেক করার কথা বলছেন। অবশ্যই বিরোধী দল যেহেতু বাংলাদেশের নতুন একটা ধারা সূচিত হয়েছে এই নির্বাচনের পরে, শুধু বাংলাদেশের জন্য রাজনীতি করার যে প্রবণতা, সেই ক্ষেত্রে বিরোধী দলও এটা রিচেক করার কথা বলছে। একটু আগে আপনি আরেকটা কথা বলছিলেন জ্বালানি নিয়ে, আমি দেখছিলাম যে যুদ্ধের কারণে জ্বালানির যে কথাটা আপনি বলছিলেন, এটা একটা প্যানিক ছড়ানো হচ্ছে, মনে হচ্ছে জানি এই ইরান এবং ইউএসএ বা ইসরায়েলের যুদ্ধের খরচ বাংলাদেশ বেয়ার করছে। বেসিক্যালি এই জিনিসটা প্যানিক না ছড়িয়ে বাংলাদেশে কিন্তু জ্বালানি কিন্তু 2-3 মাসের রিফাইনারিগুলোতে জমা থাকে, এবং শুধু তাই না, এলসি করা থাকে অনেকগুলো, কিছু অন দা ওয়ে থাকে জাহাজে। আমার মনে হয়
হয় প্যানিক ছড়ালে আগামী ঈদে বা বিভিন্নভাবে করে এটা একটা মানুষের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আমি মনে করি যে যারা এটা যদি কেউ শুনে থাকেন সংশ্লিষ্ট অথরিটি, তারা মনে হয় এই ব্যাপারে জিনিসটা দেখবেন পজিটিভভাবে। অবশ্যই আমি একটু ট্যারিফ বিষয়ে যোগ করি। ট্যারিফ বিষয়ে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে মানে বাংলাদেশ তো এখন মানে যদি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই অর্ডারটা নাও দিত, যে পজিশনে বাংলাদেশ আছে সেটা বাংলাদেশের জন্য একটা সুইটেবল পজিশন। বাংলাদেশ আমার চীন থেকে ভারত থেকে ভালো অবস্থায় আছে। এই যে ধরুন অর্ডারটা আসবে, এই যে অতিরিক্ত শুল্ক যেটা ইম্পোজ করেছে সেটা তো আমরা দিচ্ছি না, সেটা কিন্তু ইউএসএ যে বায়ার সেই দিচ্ছে। অর্থাৎ এখানে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমার যে সমস্ত কম্পিটিটিভ মার্কেটস আছে সেইখানে আমার থেকে সুবিধাজনক পজিশনে যদি কেউ থাকে তাহলে বায়ারগুলি ওই মার্কেটে চলে যাবে। এখন যেহেতু আমরা সুবিধাজনক অবস্থায় আছি, বরং আমাদের জন্য কিছু সুবিধার জায়গা হলো ধরেন চায়না, তার উপরে অনেক বেশি ট্যাক্স। চায়নার যারা এই আরএমজি সেক্টরে বিজনেস করেন তাদের জন্য এখন নতুন একটা জায়গা হবে বাংলাদেশ, তারা এখানে ফ্যাক্টরি সেট আপ করবেন, তারা এখানে চলে আসবেন। সুতরাং এখানে আমাদের জন্য আলাদা করে ওই মনিয়াপ্পা যেটা বলছিলেন যে মরার উপরে খাড়ার গা কিনা, না, এটা আমাদের জন্য কোনো ইস্যু না, বরঞ্চ আমরা একটা সুইটেবল অবস্থায় আছি। এখন এটাকে আমরা আরো তো কতটা আমাদের ফেভারে নিয়ে আসতে পারি সেই জন্য আমাদেরকে এফোর্টটা দিতে হবে, এবং সেই এফোর্টটা ইন দ্য মিনটাইম আমরা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে এটা চলমান আছে। অবশ্যই সেই এফোর্টটা আসলে কতদূর আরও জোরদার করা যায়, নীলুফার চৌধুরী মনি, আপনার দৃষ্টিতে আসলে যদি আমরা জানতেই চাই কি করলে পরে এই সেক্টরে আরও আমরা আসলে নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবো? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে অবস্থা, ভৌগোলিক অবস্থান, সেটা বাংলাদেশ অনেকটা গরিবের সুন্দরী কন্যার মতো। এখানে সবাই এই জায়গাটার দিকে দৃষ্টি আছে। সেটাকে টার্গেট করে বাংলাদেশের উচিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশে আদায় করার ধরনটা, যে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আদায়টা করব, কতটুকু নিতে পারবো, আমার ক্যাপাসিটি যতটুকু আছে আমি ততটুকু নিব, সেটার জন্য আমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকে আমি জানি না আমাদের এই মুহূর্তে যে প্রশ্নগুলো আসছে যে ইলেকশনের 3 দিন আগে কি চুক্তি হয়েছে আমরা জানি না, যে প্রশ্নের উত্তর আমি জানি না, তারপরও আমি মুখোমুখি হচ্ছি। সেটাকে ক্লিয়ার না করলে বোঝা যাবে না, 2 দিন আগে পরে ক্লিয়ার হবে। তবে আমি মনে করি যুক্তরাষ্ট্র এমন একটা জায়গায় তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, আমাদের অন্যান্য ভূ রাজনৈতিক সম্পর্ক সবই আমরা মনে করি সর্বোচ্চ ভালো হবে, হওয়ার কথা। এবং আমরা সেই টার্গেট মতো আমরা এগোতে চাই। সেই টার্গেট মতো এগোতে চাইলে আমাদের সরকারি দল, বিরোধী দল প্রত্যেকের একটা আপনার সুসম্পর্ক থাকতে হবে, অন্তত পক্ষে পররাষ্ট্রনীতিতে নিজেরা। আমরা ছায়া সরকার গঠন করুক, বিরোধী দল আমাদের সমালোচনা করুক, এটা নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নাই, দুঃখ নাই। বরং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত আনন্দিত থাকে এই জিনিসটা, যে আমার প্রতিদ্বন্দ্বী আমাকে সমালোচনা করুক, আমি তার জবাব দেব, এবং আমি তার যদি যুক্তিসঙ্গত হয় আমি সেটা মানব। কিন্তু পররাষ্ট্র ব্যাপারে এই বর্তমান জিও পলিটিক্সে পররাষ্ট্র ব্যাপারে যদি সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য আরো যারা আছে দেশের বুদ্ধিজীবী মহল প্রত্যেকেই যদি এক জায়গায় না দাঁড়াতে পারে, এই বৈষয়িক টানাপোড়েনে প্রত্যেকেই আমরা সাফার করব। এই সাফারটা আমরা করতে চাই না। আমাদের গত 15.5 বছর যেভাবে নষ্ট হয়েছে আমাদের নিকটতম প্রতিবেশীদের জন্য, আমাদের তারপরে যে আসছে যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা যে চুক্তিগুলো করেছে বা করতে চেয়েছে, আপনি যেমন ধরেন, আমি যদি সেই সময়ের প্রধান উপদেষ্টার কথা ধরি, উনি কি বলেছিলেন বন্দর নিয়ে, যে এটা জনগণকে বুঝাতে হবে। কেন বুঝবে না? এটা জনগণকে বুঝাতে হবে, এটা দিতে হবে। এটা উনি করতে পারেন না, সেদিনও বলেছি, আজকেও বলছি। একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তারাও সংসদে এটা তুলে আলোচনা করে তারপরে করতে পারেন। আর উনি মানে কি বলবো, এটা বারবারই আসলে সেই চুক্তিগুলো নিয়ে আপনিও প্রথমে বলছিলেন যে নির্বাচনের 3 দিন আগে চুক্তি হয়েছে, নির্বাচনের এই চুক্তিগুলোর আসলে কোন কোন বিষয় হয়েছে সেটা আসলে গত সরকার পরিষ্কার করতে পারেনি। আমরা কি বিএনপির কাছ থেকে আসলে সেটি দেখতে পাবো কিনা? না, এখানে আমি একটু বলে দেই, গত সরকার পরিষ্কার করতে পারেনি বিষয় হচ্ছে, যদি আমি নিজে অপরিষ্কার থাকি, পরিষ্কার হতে না চাই, তাহলে তো বিপদ। গত সরকারের এই চুক্তিগুলি ইনক্লুডিং
ইলেকশনের আগে আগে যে চুক্তি, এর সবগুলিতে হচ্ছে প্রকাশযোগ্য অংশটুকু প্রকাশ করা হয়েছে। এখন আনফর্চুনেটলি এগুলি নিয়ে আমাদের এখানে এক ধরনের মানে এখানে পরাজিত শক্তি এই বিরোধিতাগুলির জন্য এই আওয়াজটা তোলে, একটা ন্যারেটিভ তৈরি করে। আমরাও যদি সেটাকে এভাবে গ্রহণ করে আলাপটায় নিয়ে আসি তাহলে এটা বিপজ্জনক। বিকজ মনিয়াপার ক্ষেত্রে বলি যে মনিয়াপার পার্টি তো এখন পাওয়ারে, ওনাদেরকেও এটা ফেস করতে হবে যে এই অংশটুকু যাই করবেন একটা অহেতুক সমালোচনা দিয়ে সরকারকে পিছিয়ে দেয়া, জাতীয় স্বার্থকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু অহেতুক সমালোচনার শিকার হচ্ছি, আমরা Definitely, সমালোচনা করছি definitely. না। Agreed. ফয়েজ সাহেব, আমরা শিকার হচ্ছি কারণ আমরা যে শুক্র 7 দিন আমরা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করি না। এর মধ্যে যে ধরনের প্রশ্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের কিন্তু জবাব দিতে আমরা রেডি না। কারণ আমাদের তো এখনো 1 মাসই হয় নাই, আমাদের থাকা অবস্থায় কিছু হয় নাই। যা হয়েছে নির্বাচনের 3-4 দিন আগে, যেটা নিয়ে আমরা তখনও কথা বলেছিলাম যে এই টাইমে এটা করাটা ঠিক হচ্ছে না। তো এখন বিএনপি, অবশ্যই বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, বিএনপি অবশ্যই জনগণের সামনে খুলাসা করবে। আগে বিএনপিকে জানতে হবে, বুঝতে হবে। এবং এইখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বর্তমান পররাষ্ট্র মন্ত্রী। সো ওনার দায়িত্ব থেকে উনি সেই দিনও ছিলেন, সেই দিনের দায়িত্ব উনি এড়াতে পারবেন না, বর্তমান দায়িত্ব এড়াতে পারবেন না। উনি ক্লিয়ার করবেন বলে আমার ধারণা। এবং বিএনপি এইখানে জনগণের কাছে দায়বদ্ধতা থেকে বিএনপি অবশ্যই জনগণের দায়বদ্ধতা ক্লিয়ার করবে, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনি অনেকক্ষণ ধরে নিশ্চয়ই আমাদের সকল অতিথির বক্তব্য শুনছিলেন। আপনার দৃষ্টিতে এই মার্কিন এই পল কাপুরের বৈঠকটি আপনিও কেমন করে দেখছেন? এবং একই সাথে আসলে যেই বিষয়টি সবারই উদ্বেগের জায়গা, বিশেষ করে সেটি হচ্ছে যখন ইরানের সাথে যুদ্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, জ্বালানির যে সংকট সামনে তৈরি হতে পারে বলে সারা বিশ্বেরই, এবং আমরা তো সেখানে আছি তালিকায়, সেইটাই আমরা কিভাবে আসলে নিজেদেরকে একটু রক্ষা করব, বা এখন থেকে কি পরিকল্পনা নেওয়া দরকার বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। খুব চমৎকারভাবেই সবাই আলোচনাগুলো ফুটিয়ে তুলছিলেন, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছিলেন। তো প্রথমত যে আমরা গত ইন্টারিম গভর্নমেন্টের চুক্তি নিয়ে যে আলোচনাটা করছি, সেখান থেকে তো আলোচনা সূত্রপাত হচ্ছে প্রথম প্রশ্নটার। তো সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে খলিলুর রহমান কিন্তু গতদিন এই ব্যাপারটা আরো ক্লিয়ার করেছেন, একদম বিস্তারিতভাবে ক্লিয়ার করেছেন। এক্সিট এবং এন্ট্রি ক্লজগুলো থেকে শুরু করে সব বিষয়, মানে আরো কিছু বিষয় কথাও নিয়ে আসছেন যেগুলো কেউ কেউ ব্যাখ্যা দাবি করেছে। আমার পয়েন্টটা হলো যে আপনি যখনই কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করতে যান, সেই মানে চুক্তির সময় কিন্তু আমরা, এটা আসলে একটা গেম, তো মানে ইন্টারন্যাশনাল ট্রেড বলেন, ইন্টারন্যাশনাল পলিসি বলেন, আসলে আমরা এগুলো এক্সপ্লেন করতে চাই, ব্যাখ্যা করতে পারি গেম থিওরির আলোকে। তো এটা একটা উইন উইন সিচুয়েশন থাকে, কিন্তু এই উইন উইন সিচুয়েশনে আপনার যে কৌশলগত রিসোর্স, আপনি যে বার্গেন করবেন, আপনি যে বোঝাপড়া করবেন প্রতিপক্ষের সাথে, তখন আপনার বার্গেনিং ক্ষমতাটার উপর নির্ভর করে। এই ক্ষমতাটা তৈরি হয় আপনার স্ট্র্যাটেজিক রিসোর্স কেমন আছে, কৌশলগত আপনার সম্পদ বা রিসোর্সগুলো কেমন আছে। তো সেইটা ছোট রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আসলে এভাবে থাকে না। কিন্তু ছোট রাষ্ট্রগুলো কি করে, তখন কিন্তু সে মানে যারা একটা ছোট রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র, ভৌগোলিকভাবে নানাভাবে দুর্বল, তাদেরকে ওই বার্গেনিং পাওয়ারটা অর্জন করার জন্য আসলে অন্যান্য যে রিসোর্স তার আছে, সরাসরি হয়তো এই ট্রেড এগ্রিমেন্টের সাথে যায় না, কিন্তু আরেকটা অন্য জায়গায় তার একটা মানে বেনিফিট পাওয়ার সুযোগ আছে। ধরেন আমেরিকা থেকে আমরা অন্য একটা জায়গায় বেনিফিট পেতে পারি, তো এই ট্রেড এগ্রিমেন্টে হয়তো কিছু ছাড় দিলাম, কিন্তু অন্য একটা জায়গায় বেনিফিট পাওয়ার জন্য আমরা সেটাকে নিলাম। তো এইভাবেই মানে বার্গেনটাতে টিকে থাকা যায় আর কি। আমরা তো সবসময় উইন করতে পারি না, উইন উইন সিচুয়েশন বলা হয়, কিন্তু আমরা আসলে উইন করি না, উইন কমই করি। এটাই সাধারণভাবে হয়ে আসছে সবসময়। আর সারা ওয়ার্ল্ডে ছোট রাষ্ট্রগুলোতে একই বাস্তবতা, সমবাস্তবতা। আপনি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আজকে মানে এই যে যুদ্ধ এবং এইসব বিষয়গুলো যে আমরা আলাপ করছি, এর মূল কারণটা কি? আসলে তো রাষ্ট্রগুলোর সক্ষমতা। ছোট রাষ্ট্র যদি আপনি নাও বলতে চান, আপনি সক্ষমতা বলেন। রাষ্ট্রগুলোর সক্ষমতার লেভেল সেভাবে তৈরি হয়নি, রাষ্ট্রগুলো কম্পিটেন্ট না। তার সাবরেনিটি আছে, রাষ্ট্র তৈরি হয়েছে, সার্বভৌমত্ব আছে, রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু রাষ্ট্র কম্পিটেন্ট না, রাষ্ট্র সক্ষম না যে সে বড় রাষ্ট্রগুলোর সাথে বার্গেনিং করতে পারে। তো সেখান থেকেই তো কিন্তু তার স্বার্থটাকে ছাড় দিতে হয়। আর প্রতিটা রাষ্ট্রে কিন্তু তার জাতীয় স্বার্থটাকে গুরুত্ব দিয়েই এই আলাপ আলোচনাগুলোতে, ট্রেড এগ্রিমেন্ট বলেন আর পররাষ্ট্রনীতি অন্যান্য জায়গাগুলো বলেন, সব জায়গায় কিন্তু সে তার জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেয়। তো আপনার জাতীয় স্বার্থ যদি আপনি প্রোটেক্ট করতে চান, তখনই কিন্তু অন্যের জাতীয় স্বার্থ কমবেই। এই মানে গেমে কোনোভাবে
কোনোভাবেই এমনটা সুযোগ নাই যে দুজনের সমান পাবেন। সমান ভাগ পাওয়ার কোনো সুযোগ গেমে নাই, কোনো গেমে সমান সমান লাভের সুযোগ নাই। একজনকে কিছু লুজ করতেই হবে, আমরা এই বাস্তবতাটাই বুঝতে চাই না। তবে আমি বলেছি যে আপনাকে যেটা সেটা হলো, হয়তো আপনি একটা এগ্রিমেন্টে কিছু লুজ করছেন, আরেকটা এগ্রিমেন্টে গিয়ে আপনি কিছু পাওয়ার চেষ্টা করেন, বা এই জায়গায় আমাকে হারিয়ে দিয়েছো, বা এই জায়গায় তুমি বেশি বেনিফিট নিচ্ছ, আমাকে ওই জায়গায় কিছু ছাড় দাও। আমাদের ছাড় পাওয়ার অনেক সুযোগ আছে আমেরিকার সাথে। আপনি যখন একটা রিজনাল পাওয়ার সাথে, আঞ্চলিক শক্তির সাথে, অথবা ধরেন আসিয়ান বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রি অথবা অন্য কারোর সাথে চুক্তি করেন, সেই চুক্তিটা আপনাকে যে ভ্যালু দেয় ইন্টারন্যাশনালি, তার চেয়ে কিন্তু মানে লস হলেও, কিছু কিছু জায়গায় লস হলেও আপনার কিন্তু আমেরিকার সাথে চুক্তিটা আপনাকে অনেক বেশি ভ্যালু দেয়। এটা আপনার আমরা দৃষ্টি এই করবে। আলোচনায় ফিরবো, কারণ আমরা এরপর আসলে যুদ্ধের কারণে আমাদের দেশের জ্বালানি এবং অর্থনৈতিক অবস্থা কি হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তবে বিরতি যাওয়ার আগে ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে আমার একটি প্রশ্ন, আসলে এটি একটি অন্য প্রশ্ন একেবারে, সেটি হচ্ছে জামায়াতের সেক্রেটারি দাবি করেছেন ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে হচ্ছে বিচারের মুখোমুখি বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা, এবং জুডিশিয়াল তদন্তের আহ্বানও জানিয়েছেন। কেন তাকেই আপনারা হচ্ছে রাজসাক্ষী হতে বলছেন এবং জুডিশিয়াল তদন্তের জন্য তা আপনারা বলছেন? আমি কি এখন বলবো জি, নাকি? না না, অবশ্যই। সেটা ধন্যবাদ। আসলে জাস্টিস নট অনলি বি ডান, ইট মাস্ট সিম টু বি ডান। এখানে আপনি যখন কোনো দায়িত্বে পালন করবেন বা কোয়াসি জুডিশিয়াল দায়িত্বে বসবেন, তখন কিন্তু শুধু আপনি সুবিচার করছেন এটা আপনার কাগজ কলমে প্রকাশ হলে হবে না, আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণ, আপনার সব কিছুতে এটা প্রকাশ হতে হবে। এখানে এই জিনিসটা উনি মনে হয় একটা টিভি চ্যানেলকে, যেটা আমি দেখেছি বা দেখার সুযোগ হয়েছে, সেখানে উনি একটা পর্যায়ে তখন বলছেন হঠাৎ করে যে আমরা যারা সমাজের এই সফিস্টিকেটেড এই পোর্শনটুকুকে আমরা প্রিভিলেজ করতে দেইনি বা তাদের উপর তাদেরকে আমরা সামনে আসতে দেইনি, শব্দটা ল্যাঙ্গুয়েজ, ঠিক শব্দটা আমার ঠিক মনে পড়ছে না, মেইন স্ট্রিম, হ্যাঁ মেইন স্ট্রিমে আসতে দেইনি এই শব্দটা, এবং এটা উনি একবার না 4 থেকে 5 বার বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে এটা উনি কিন্তু ভুলে বলেননি, উনি এটা স্পেসিফিক্যালি বলছেন। যখন এই শব্দটা উনি রিপিটেডলি বলছেন, তার মানে হচ্ছে উনি এটা দায়িত্ব নিয়ে বলছেন, এবং এই সব যখন এটা বলছেন, তার মানে এটা ওনার ইন্টেনশনটা কি ছিল, উনি কি দায়িত্ব পালন করেছেন। আবার এখানে মিনি ক্যাবিনেটের ইস্যু আসতেছে, তখন সেই জন্য বেসিক্যালি এই প্রশ্নগুলো আসতেছে। কারণ এইখানে ইলেকশনের রেজাল্টটা যদি আপনি দেখেন, বিএনপি পেয়েছে প্রায় 3,73,00,000 ভোটের মতো, আর জামাত পেয়েছে প্রায় 2,43 বা 34 লক্ষ সামথিং এরকম ভোট, এবং এটা কিন্তু খুব কাছাকাছি রেশিও। এখন উনি যখন, এবং প্রায় 50টা আসনে যেখানে কিন্তু ভোটের ব্যবধানে হেরেছে 2,000 থেকে 5,000 ভোটের ব্যবধানে, এইখানে এরকম যখন ডিস্টেন্সগুলো চলে আসে, তখন আসলে গভর্নমেন্টের ইন্টেনশন, গভর্নমেন্টের পেছনের গল্পগুলো আসলে যখন এইভাবে হঠাৎ করে মুখ ফসকে চলে আসে, তখন আসলে তো অবশ্যই বিরোধী দল এটার ব্যাপারে কনসার্ন রেজ করবেন। এখন কনসার্ন রেজ করার জায়গা কোথায়? দুটো। একটা হচ্ছে তারা অলরেডি মামলা করছেন, ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করছেন, যেটা হাইকোর্টে একটা বেঞ্চ দেওয়া হয়েছে, সেখানে মামলা অলরেডি করছেন, বেশ কয়টা মামলা হয়েছে, বিএনপিও করছে, জামাতও করছে। এবং আরেকটা আর কি পথ খোলা আছে, কারণ এখন অফিসিয়ালি ফোরাম আর নেই, যে আরেকটা ফোরাম ছিল ইলেকশন কমিশনকে লিখিত জানানো, সেটা টাইম চলে গেছে। এখন সেজন্য জুডিশিয়াল তদন্তের কথা বলছে, এবং উনি যেহেতু স্পেসিফিক্যালি অ্যাডমিট করেছেন আমরা দেইনি বারবার করে বলছেন, তার মানে হচ্ছে উনি এখানে কোনো একটা কিছু জানেন যেটা ওনার কাছে ওনার বলা উচিত, এবং তার জন্য জুডিশিয়াল তদন্তের কথা বলা হচ্ছে। আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত, কারণ না হলে এই জিনিসটা, আমি রেজওয়ানা আপাকে যদিও জানি উনি একজন দায়িত্বশীল মানুষ, এবং উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলেন, এবং উনি বেলার যেহেতু একজন রিপ্রেজেন্টেটিভ, এবং সবসময় দেখেছি তাকে বিভিন্ন জনস্বার্থমূলক কাজগুলো করতে। আমি মনে করি উনি একটা প্রপার এক্সপ্লেনেশন দেবেন। যদিও একটু আগে একটা এক্সপ্লেনেশন ওনারা দেখছিলাম, উনি বলছেন একটা বিষয়ে প্রশ্ন করতে গিয়ে আরেকটা প্রশ্নের সাথে এটা গুলিয়ে ফেলে ওনাকে মিসলিড করা হচ্ছে। কিন্তু যদি ভিডিওটা দেখা হয়, একবার না বারবার করে দেখা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই গুলিয়ে ফেলার ইস্যুটা কিন্তু প্রকাশ পায় না। সেখানে প্রকাশ পায় যে ওনাদের প্ল্যানটুকু, যে প্ল্যানটুকু বেসিক্যালি, মানে আপনারা বলতে চাচ্ছেন যে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্ল্যান ওয়েতে আসলে এই কাজটা করা হয়েছে, এবং সেখানে গেল সরকারের উপদেষ্টা জড়িত, এরকম ভাবে কি আপনারা মনে করছেন?
সেটাই তো, জামাত তো সেটাই বলছে এবং লিলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে যদি মন্তব্য নেই, কারণ বিএনপি কে বারবারই দেখেন, জামাত আমি- বলে আসছে তারা ভোট আমি ইঞ্জিনিয়ারিং করে আপনাকে জিতেছে। একটা কথা বলি, জি, রিদওয়ানা হাসান বিএনপি করে না, সে বিএনপি ঘরানার না। সে যতগুলো কাজ করেছে বিএনপির পক্ষে কখনোই একটা কাজও যায় নাই, এবং এটা তার নিজস্ব ব্যাপার। সে কি বলেছে, কোন নারীদের ব্যাপারে কি বলেছে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি শুধু এইটুকু বলবো, গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু আজকের যারা বিরোধী দল তাদের পক্ষের কাজই সব করেছেন। প্রশাসন দখল করা, তাদের হয়ে সরকার কাজ করেছেন। এনসিপি কে একটা জুড়ে দেওয়া, তাদের হয়ে সরকার কাজ করেছেন। এবং বিভিন্ন সময় এই যে সংস্কারের যে যে জিনিসগুলো মানে কঠিন আবদার বলা যায়, সরকার তাদের সব আবদারগুলো মিটিয়েছেন সময়ে অসময়ে। তাহলে সরকার যদি আজকে এই কথা বলেন, তাহলে তাদের সাথে সরকারের কি সম্পর্ক, তারাই এটা বুঝবেন। এটা তো বিএনপির কোনো হেডেক নাই। এমন না যে বিএনপির জন্য সরকার বিরাট কিছু করে ফেলেছে, বরং সরকার, আপনি দেখেন, সরকার সব ক্ষেত্রে বিএনপির জন্য হুমকির মতো দাঁড়িয়েছিল। এই গত 18 মাস বিএনপি একটা বড় দল বলে সরকার কখনো কখনো বিএনপি বিগড়ে গেলে তাদের জন্য সমস্যা হবে, এই কারণে সরকার কখনো কখনো বিএনপি কে ডেকেছে বা ডাকতে বাধ্য হয়েছে। আপনি একটা কথাই বলেন, জাতিসংঘে যারা গেছে, আজকে যারা 6 সিট পেয়েছে তারাও 2 জন প্রতিনিধি সরকার নিয়ে গেছেন সঙ্গে করে। যারা বিরোধী দল তাদেরও 2 জন নিয়ে গেছে, যারা 2/3 মেজরিটি বেশি তাদেরও 2 জন নিয়ে গেছে। তাদের প্রথমে 2 জন দিয়েছিল এবং এনসিপির একজন দিয়েছিল এবং বিরোধী দলের একজন দিয়েছিল। সেটা নিয়ে কত সরকারের কাছে যেভাবে আবদার করেছে সরকার সেভাবেই কাজ করেছে। সরকার বহুবার বলেছে যে এই এনসিপি কে যে কোনো জায়গায় বিশেষ গুরুত্ব দিয়ে আনার জন্য, এবং সর্বশেষ নির্বাচনের আগে সরকার বলেছে ইয়াংরা অনেকগুলো এমপি পাবে, মন্ত্রী পাবে। সরকার তার মতো করে প্ল্যান করে গেছে। আমি যদি বলি এই সরকার নির্বাচন চেয়েছিল কিনা একটা সন্দেহ আছে, সঠিক সময় হয়তো সরকারের কিছু করার ছিল না। আজকে যদি কাউকে এই নির্বাচনের জন্য থ্যাঙ্কস জানাতে হয়, তাহলে আমার মনে হয় যে সেই সেনাবাহিনীদেরকে থ্যাঙ্কস জানাতে হবে। সেই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের নিয়ে আমরা ভয়ে ছিলাম, ভীত ছিলাম, তারা পারবে কিনা, এবং এখানে অগ্রণী ভাগে ছিল সেনাবাহিনী। সরকার যেখানে চুপ করে থাকতে এবং নিতে বাধ্য হয়েছে, কারণ সরকার অস্ত্র উদ্ধার করে নাই, নির্বাচনের যে পূর্ব শর্তগুলো একটাও পালন করে নাই। তারপরেও আমরা চুপ থেকেছি যে একটা নির্বাচন হয়ে যাক। সরকার প্রধান নিজে ভয় দেখিয়েছে যে এই সরকারের এই নির্বাচনের আগে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো এই যে তারা এই কাজগুলো করেছে, আমরা তো কিছু বলিনি। আজকে রিজওয়ানা জামাতের আমিরের একটা কথার প্রেক্ষাপটে এই কথাটা হয়তো বলেছে, তারা হয়তো মনে মনে খুশি হয়েছে, কিন্তু তাদের কিছু করার ছিল। এটা আর যাই হোক না কেন আমি বিশ্বাস করি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না, এবং বাংলাদেশের যারা ভোটার আপামর জনগণ তারা বিশ্বাস করে না। আমার বিরোধী দলের সহকর্মী ভাই যে কথাটা বললেন, 3.5 কোটি, 3,72,73 লক্ষ এবং 2,45,00,000, প্রায় 1,16 কোটির উপরে ভোটের ব্যবধান, এটা কিন্তু নিকটতম ব্যবধান না। 3,05 কোটি ভোট কাস্ট হওয়ার মধ্যে 1 কোটি ব্যবধান যদি হয়, 1.25 কোটি ব্যবধান হয়, তাহলে নিকটতম ভোট না। তাহলে এতগুলো ভোট এদিক ওদিক করার মতো কোনো সরকারের ক্ষমতা থাকলে সরকার অনেক কিছুই আগে ভাগে করতো। সরকার যেটা করেছে, সরকার বিদেশি অনেকেই উপদেষ্টা বানিয়েছে, অনেক নাগরিককে, বিদেশিদের অনেকের কথা সরকার শুনেছে, বাংলাদেশের কারো কথাই শুনে নাই। যদি কারো কথা শুনে থাকে তাহলে আজকের বিরোধী দলের কথা শুনেছে। এবং আমাদের সাথে সাবেক সরকারের একজন প্রতিনিধি আছেন, আপনি যদি চান উত্তর দিতে পারেন। আমি দুজনের বক্তব্যেই আমার বেশ কিছু রেসপন্স করার মতো আছে। এখন আমি জানি না আপনার বিরতির আগে বিরতির হ্যাঁ, পর বিরতির আমরা দিয়ে নিশ্চয়ই আসুন। এই বিষয়ে আলোচনা করবো। আপনারা সবাই আছেন আমাদের সাথে, দর্শক আপনারাও নিশ্চয়ই বিরতির পর যুক্ত হবেন আলোচনায়। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা আলোচনায় আসলে ছিলাম গেল নির্বাচনটিকে নিয়ে। আমাদের সহ যেসব অতিথিরা আছেন এর মধ্যে হচ্ছে আশা করি বেশ কিছু প্রশ্ন জমেছে ফয়েজ আহমেদের কাছে, কারণ যেহেতু আপনি গেল সরকারের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম কথা হচ্ছে, গেল সরকারে থাকা অবস্থায় আমি সরকারের বিষয়ে যে সমস্ত প্রশ্ন উঠতো সেগুলিতে রিপ্লাই করার জন্য বেতন পেতাম আসলে। এখন হচ্ছে আমি সেই বিষয়গুলিতে রিপ্লাই করব, কিন্তু আমি বেতন পাবো না, এটা একটা দুঃখজনক। তারপরেও যেহেতু আমি একজন সংবাদকর্মী, কিছু বিষয়ে রেসপন্স করতে হয়। আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড বলি। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এখানে আমাদের ফার রাইটস গ্রুপ
টু সাম এক্সটেন্ট এরা একটু এক্সট্রিমিস্ট টাইপ। এই গ্রুপটাকে যেইভাবে সোসাইটিতে ডিল করা উচিত ছিল, পলিটিক্যালি ডিল করা উচিত ছিল, কালচারালি ডিল করা উচিত ছিল, সেইটা করেনি আওয়ামী লীগ সরকার। না করে কি করেছে, তাদেরকে নানানভাবে গুম, খুন, হত্যা, নানান নিপীড়নের মধ্য দিয়ে মনে করেছে যে এই জিনিসটা দমিয়ে রাখা যায়, বা তখন গ্লোবাল ওয়ার অ্যান্ড টেরর পলিসির কারণে আওয়ামী লীগ এটা থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। এর ফলে এই এক্সট্রিমিস্ট গ্রুপটা একদম দমিত হয়ে একটা অবস্থার মধ্যে ছিল। এটা হচ্ছে আমাদের রাইট উইংয়ের যে সমস্ত মানুষেরা নানানভাবে সচেতন, তাদের একটা খুবই ক্ষুদ্র অংশ হলেও এরা কিন্তু খুব রেডিক্যাল টু সাম এক্সটেন্ট। এটার সঙ্গে জামাত ইসলামীর রাজনীতির খুব একটা মিল নেই আবার। তো এখন মুশকিল হচ্ছে, যখন একটা অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানে অনেকগুলি স্টেক হোল্ডার্স থাকে। অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলি ফোর্স, যত জায়গায় যত ক্ষোভ নিয়েছিল, সবাই একত্রিত হয়েছিল। সেখানে যেমন বোরকা পরা নারী ছিল, স্লিভলেস নারীও ছিল, কিন্তু একই সঙ্গে মিছিল করেছে। আপনি সোসাইটিতে পরবর্তীতে এই সহাবস্থানটা নানানভাবে খুঁজে পাবেন না, বিকজ একটা কমন ইন্টারেস্টের জায়গায় সব এক হয়েছে। তার মানে কি, ওই যে এক্সট্রিমিস্ট গ্রুপ আমরা যাদেরকে বলছি, বা যারা আসলেই নানান এক্সট্রিমিজমের সঙ্গে ইনভলভ, খুব রেডিক্যাল কর্মকাণ্ড পরিচালনা করে, এই গ্রুপটাও তো এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সুতরাং অভ্যুত্থান পরবর্তী সময় এরা সবাই মানে একদম গুহা থেকে বেরোয় আসার মতো অবস্থা। সবাই মনে করছে যে এইবার তো দেশ স্বাধীন করেছি, সো আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু দাবি আছে। দ্যাটস ওয়াই যে যার জায়গা থেকে সর্বোচ্চ অথরিটি নিয়ে এক ধরনের পাওয়ার ইম্পোজ করা শুরু করেছে। ধরুন মাজার ভাঙা, আরো নানান ধরনের লাশ তুলে পুড়িয়ে ফেলা, এই জঘন্যতম অপরাধগুলি, নিউজ পেপারের অফিসে হামলা করা, এই জঘন্যতম ব্যাপারগুলি কারা করেছে? তাহলে এটাকে কেন নিয়ন্ত্রণ করা যায়নি? এই একটা দীর্ঘ আলোচনা আছে, আমি সেটাতে না গিয়ে এই প্রসঙ্গটাই কেন বললাম এবং এটা কেন রিলেটেড সেই জায়গাটা বলছি। সেটা হচ্ছে সৈয়দা রেজওয়ানার যে ইন্টারভিউ টেলিভিশনে নেওয়া হয়েছে, সেই ইন্টারভিউতে উনি কিন্তু বারবার এই জায়গাটাকে মেনশন করছিলেন। দেখুন, আমরা তো তাদেরকে মেরে ফেলতে পারি না, আমরা তাদেরকে কোনোভাবেই যেন তারা সোসাইটির মেইন স্ট্রিমে চলে না আসে, সেই জায়গাটা এনশিওর করার জায়গায় আমরা কাজ। কাদেরকে নিয়ে বলছে? একটা রেডিক্যাল গ্রুপকে নিয়ে বলছে, যারা মাজার ভেঙেছে, যারা বিভিন্ন জায়গায় বাউলদের উপরে হামলা করেছে, এই ধরনের মানুষগুলিকে নিয়ে বলেছে। সুতরাং এই জায়গা থেকে অল অফ এ সাডেন উনি ওইটা নিয়ে বলছে, নারী ইস্যুতে তাদের ওই রেডিক্যাল গ্রুপের অবস্থান নিয়ে বলছে। অল অফ এ সাডেন একটা নির্বাচনের প্রশ্ন চলে আসলো, যেটাতে উনি যে প্রসঙ্গেই ছিলেন না। তো আমি বোধ করি যে জামাত ইসলামও এটা ওনার সঙ্গে ব্যক্তিগত পরিসরে আলাপ করে হোক বা যেভাবে হোক, জামাত ইসলাম রাইটলি আন্ডারস্ট্যান্ড করে। তাহলে এখানে পলিটিক্সটা কোথায়? পলিটিক্সটা হচ্ছে, দেখুন, অনেকগুলি মিথ তৈরি হয়, এই মিথ দিয়ে দীর্ঘ রাজনৈতিক বেনিফিট পাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু জামাত ইসলামের কাছে একটা কার্ড হিসেবে এটা সামনে এসেছে, যেটা নিয়ে এখন কিছুদিন কথা বললে এটা ভবিষ্যতে আরো 2 মাস, 3 মাস, 6 মাস পর এই আলাপটা যখন করবে, তখন অনেকটা এস্টাবলিশড হয়ে যাবে, মনে হচ্ছে আসলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝি হয়েছে। সেজন্য আমি মনে করি পলিটিক্যালি জামাত এই কাজটা করছে, যেটা জামাত অলরেডি সৈয়দা রেজওয়ানার বক্তব্য বলেন এবং এর প্রাসঙ্গিকতা যদি বিবেচনা করেন, তাহলে জামাত পলিটিক্যালি এতটা ম্যাচিউর যে তাদের কাছে এটা ক্লিয়ার হওয়ার কথা। কিন্তু পলিটিক্যালি এই ম্যাচুরিটিও জামাতের আছে, এই অ্যাডভান্টেজটা দীর্ঘদিনের জন্য তাদেরকে নিতে হবে। সুতরাং বিএনপিকে ভবিষ্যতে ঘায়েল করার জন্য, কথা বলার জন্য ভবিষ্যতে বলতে পারবে যে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে আসা লোকেরা বলেছে কিন্তু যে কি কারণে জামাতকে তারা ক্ষমতায় আসতে দেয়নি। সুতরাং এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বক্তব্যের রিপ্লাই আমি বললাম। তারপরেও ওনাদের যদি মনে হয় পার্টিকুলার কোনো দাবি থাকে উপদেষ্টার বক্তব্য নিয়ে, ওই দাবি নিয়ে ওনারা সুনির্দিষ্ট জায়গায় যেতে পারেন। তদন্ত হওয়ার প্রয়োজন হলে তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ হওয়ার প্রয়োজন, কিন্তু জিনিসটা ওনারা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে আমার আপা যেটা বলেছেন, বলতে বলতে এমন অনেক কিছু বলে ফেলেছেন। আমি বোধ করি যে, আমি তো কমিউনিকেশনের স্টুডেন্ট, আমি বোধ করি কমিউনিকেশনের স্কিলের জায়গা থেকে আপার বক্তব্য কিছুটা ওনার নিজের দলের বিরুদ্ধে চলে গেছে। ধরুন বলতে গিয়ে কিছু ন্যারেটিভ আছে না, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আমরা বলছি, ফেসবুকে দেখছি, বলতে আরাম পাই। হ্যাঁ, বলছে তো বলছি, কাকে ধন্যবাদ দিচ্ছি, কেন ধন্যবাদ দিচ্ছি, এটা ঠিক পলিটিক্যাল ফিডব্যাক বা পলিটিক্যাল অ্যানালিসিস দাঁড় করালে ওনার বক্তব্যের মিনিং কি? রেজওয়ান আপার বক্তব্য নিয়ে যেমন একটা মিনিং জামাত দাঁড় করিয়েছে, আজকে যদি আমার মনি আপার বক্তব্য নিয়ে একটা মিনিং দাঁড় করানোর চেষ্টা করে, সরকারকে নয় অমুককে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচনের জন্য, এরকম বিদেশি নাগরিক নিয়ে কথা বলেছে। আপা, আপনার পার্টি তো একজন ব্যক্তি উপদেষ্টা পরিষদে রয়েছিলেন, উপদেষ্টা ছিলেন, তার বিদেশি নাগরিকত্ব রয়েছে, তার পদত্যাগও চেয়েছে। এখন যদি তারা বলে যে উনাকে কেন আপনি আপনাদের ক্যাবিনেটে নিয়ে নিলেন, তাই না? সো এই আলাপগুলি আমরা আগেও ডিবাঙ্ক করেছি এই তরিকায়, যে যেই মানুষটাকে আপনি এই ব্লেমটা দিচ্ছেন, আমি লাইভ টক শোতে বলেছি, জনাব খলিলুর রহমানের যদি আপনি বিদেশি নাগরিকত্ব দেখাতে পারেন, আমি চাকরি ছেড়ে দেবো, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। সো আমরা সেই জায়গায় তো তখন আমাদের উপদেষ্টা ছিলেন, সে সময় আমি সেই সরকারের সঙ্গে ছিলাম, আমরা দায়িত্ব নিয়ে বলেছি। তারপরেও কিন্তু পলিটিক্যাল জায়গায়, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এই আলোচনাটা দীর্ঘদিন ছিল, ওনাকে বিদেশি নাগরিক হিসেবে নানানভাবে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং সেই মানুষকেও তো আপনাদের প্রয়োজন হয়েছে নিচ্ছেন। তো আমার মনে হয় ওই সময়কার রাজনৈতিক বাস্তবতায় যেই আলাপগুলি শুধুমাত্র ইন্টারিমকে এক ধরনের চাপে রাখার জন্য, এক ধরনের নানান রকম অবিশ্বাসের জায়গা থেকে ধরুন করেছেন, সেই আলাপটা যদি এখনো করেন, তাহলে আপনাদের যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচনগুলির একটা, বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন হয়েছে যেটা নিয়ে পার্টিকুলার কোনো কোয়েশ্চেন নেই, যেটা কোনো রক্তক্ষয়ের ব্যাপার নাই, সেই নির্বাচনকে নিয়ে যদি এভাবে পলিটিক্যালি একটা বেনিফিট পাওয়ার জন্য অন্তত একটা ক্ষুদ্র আলোচনায় আলাপটা করি, তাহলে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে আপনার দল কি ধরনের নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, কাদেরকে ম্যানেজ করে এসেছে, এই প্রশ্নগুলি উঠবে। দয়া করে এই জায়গাটাকে আমার মনে হয় ফোকাস করা জরুরি। নীলুফার চৌধুরী মনি যদি কোনো মন্তব্য করতে চান করতে পারেন, বা সাজ্জাদ আলীও করতে পারেন, তবে আমরা এখানে আলোচনাটা একটু সংক্ষিপ্ত করব, কারণ আমরা একটু যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করব। জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। মনিয়াপাকে আনমিউট করতে হবে। মনিয়াপা অনেক পরিশ্রম দিচ্ছেন, শোনা যাচ্ছে না। আমি হ্যাঁ, আমি জি, কিন্তু জি। ধন্যবাদ সবাইকেই দেই, একদম গণধন্যবাদ নির্বাচনের জন্য আমি সবাইকেই দেই, সরকারকেও দেই। কিন্তু যখন চুলচেরা হিসাবের কথা আসে, চুলচেরা হিসাব যখন করি, তখন কিন্তু আমাকে সাদাকে সাদাই বলা উচিত। সেই জায়গা থেকে আমি কথা বলেছি। এবং রিজওয়ানা আপা যে কথাটা বলেছেন, সেই কথাটা বিএনপিকে শো করে বলেছেন, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। এটা আমি বিশ্বাস করি না, যেটা জামাত যেটা বোঝাচ্ছেন যে তাদের কি হচ্ছে। তো আমি রিজওয়ানা আপা কেন বলেছেন সেই দায়িত্ব তো বিএনপি নিবে না, বা আমরা নিব না। তো ওই জায়গা থেকে আমি কথাগুলো বলেছি। এখানে কষ্ট পাওয়ার, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, সেটা নিয়ে আমি কিন্তু কথা বলি নাই। আমি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, নির্বাচন খুব ভালো হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু রিজওয়ানা আপা যে কথাটা বলে, সেই কথাটা বলা তো তার একদমই অযৌক্তিক হয়েছে। তো সেটা তার ব্যাপার, সেটার জবাবদিহিতা উনি করবেন, বা উনার সেই সময় সরকারের কেউ থাকলে, যেমন এখন ফয়েজ ভাই করছেন, তো আর কেউ থাকলে আর কেউ করবেন। বাট এইটার তো দায়িত্ব আমাদের না। আমি আমার জায়গা থেকে যেটা বলছি, সবাই মিলে নির্বাচনটা সুন্দর করেছে। তারপরেও যদি আমি এক্সট্রা কোনো ধন্যবাদ দেই, সে এক্সট্রা ধন্যবাদ আমি এই জন্য দিতে চাই যে আইন শৃঙ্খলা সেই দিন পরিস্থিতিটা সেই দিন মোটামুটি ভালো ছিল। প্রত্যেকেই, সরকারি দল আজকের, বিরোধী দল আজকের, সবাই ভোট দিতে পেরেছে। কেউ যায় বলতে পারে না যে আমি 100 জনের 95 জন আওয়ামী লীগের সময়ের মতো যে আমি ভোট দিতে পাইনি, আমার ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন ঘটনা কোনো ঘটনা না। ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছ থেকে মন্তব্যটি শুনে নিতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা অনেককেই ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমরা শফিক ভাই এবং ফয়েজ ভাইকে ধন্যবাদ দিতে কার্পণ্যবোধ করছি সব সময়। এটা কিন্তু একটা খারাপ দিক। তার হচ্ছে ওনারা মিডিয়াটাকে যেভাবে ওই সময় ট্যাকেল করেছেন, এবং আমাদের যে পতিত শক্তি, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে মিডিয়াতে যে রিউমারগুলো ছড়াচ্ছিলেন, ওনারা তাৎক্ষণিক ফেসবুক স্ট্যাটাস দিয়ে এগুলোকে যেভাবে করে ট্যাকেল দিয়েছেন, এটার জন্য ওনারা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারপরে যে কথাটা আমি বলছিলাম, এখানে কিন্তু নৈতিক একটা ইস্যু আছে। আপনি যখন কোথায় বসবেন, রেজওয়ানা বা বেসিক্যালি হচ্ছে তার নৈতিক যে একটা নৈতিকভাবে উনি একটা ব্যাকফুটে চলে গেছেন উনি এই কথাটা বলার মাধ্যমে। এবং এটার সাথে করোবরেট করছে কি, সেটা হচ্ছে জনাব খলিল সাহেবের সাবসিকুয়েন্টলি বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যাবজর্ব করা, যেটা যার কারণে বেসিক্যালি এই নেগেটিভ কথাগুলো আসতেছে। এটা আসলে উচিত ছিল, কারণ ওই সময় যারা ওই সময় উপদেষ্টা হচ্ছিলেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, তাদেরকে বারবার বলা হয়েছিল, আমি যদি জানি যে আপনারা সাবসিকুয়েন্টলি নির্বাচন করবেন না, নির্বাচনে প্রার্থী হবেন না, বা কোনো দলে জয়েন করবেন না, এরকম অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশনের কথা ইমপ্লাইডলি হোক বা ডিরেক্টলি বলা হয়েছিল। কিন্তু তাকে যার ব্যাপারে বিএনপির সরাসরি অবজেকশন ছিল, তাকে পদত্যাগের কথা বলা হয়েছিল। ইভেন কি জামাত থেকে বলা হচ্ছিল, উনি লন্ডনে যে মিটিংটা হয়েছিল, সেই লন্ডন মিটিংয়ে উনি একটা বিরাট ধরনের রোল প্লে করেছেন। তাকে সাবসিকুয়েন্টলি আবার যাকে বলা হয়েছে, যিনি মানে একটা আমেরিকার সাথে একটা বাজে একটা চুক্তি করছেন, শুধু তাই না, চুক্তিটি করার জন্য বোয়িং কেনার জন্য ওনাকে বিমানে নিয়ে যাওয়া হয়েছে, বিমানে আবার ডিরেক্টর বানানো হয়েছে, 2 দিন আগে ডিরেক্টর বানিয়ে সেখানে তিনি ডিরেক্টর হিসেবে সাইন করেছেন, তাকে আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে অ্যাবজর্ব করেছেন। শুধু তাই না, এখন জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পোস্টে ওনাকে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আবার তাকে বাংলাদেশ সরকার নির্বাচিত করেছেন। এই জিনিসগুলো যখন দেখা যায়, কিছু উপদেষ্টাকে আপনি কোলে তুলে রাখছেন, আবার যখন
আদিলুর রহমান শুভ্র সাহেব যখন নেপালে যাচ্ছেন, তাকে বিমানবন্দরে নাজেহাল করছেন, তখন আসলে একটু প্রশ্ন তো অবশ্যই জাগে, আসলে কি লুকিয়ে আছে, সর্ষের মধ্যে কি ভূত ছিল? এটাই হলো কথা। নিশ্চয়ই এই আলোচনাগুলো হয়তো আমাদের সামনের দিনগুলোতে আমরা করব আশা করি। তবে ফিরতে চাই আসলে যুদ্ধের যে প্রভাব এর মধ্যে বিভিন্ন দেশে পড়া শুরু করেছে। আমরা একটু অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান আপনার কাছে আসতে চাই। যদিও রাজনীতির আসলে অনেকগুলো খবরাখবর নিয়ে আলোচনা হচ্ছিল, আপনার কাছে একটু দেরিতেই আমরা আসলাম। ইরানের বর্তমান যুদ্ধের যে অবস্থা, তাতে সবচেয়ে বেশি সকল দেশের উপরেই যেটি আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে জ্বালানি তেলের আসলে কি হবে। আর একই সাথে আমাদের দেশে সেটি হচ্ছে প্রবাসীরা যেহেতু বেশিরভাগই মধ্যপ্রাচ্য থাকেন এবং সেখান থেকে রেমিটেন্সের একটি বিশাল অংশ আসে বাংলাদেশে, যেটা আমাদের অর্থনীতির জন্য হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলি একেবারে সহায়ক। সেখানে এখন এই যুদ্ধ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, সবকিছু মিলে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা কোনো জ্বালানি সংকটে পড়তে যাব কিনা? আপনাকে আবার ধন্যবাদ বলছি। বিষয়টা হলো যে জ্বালানি সংকটটা কেন তৈরি হচ্ছে, এটা মূলত হলো সাপ্লাই চেইনটাতে প্রবলেম হচ্ছে। এখন এই সাপ্লাই চেইনটাকে যদি অ্যাক্টিভ রাখা যেত, এটা কখন অ্যাক্টিভ রাখা যাবে? এটা প্রধানত যুদ্ধটা যদি একটা স্থিতিশীল পর্যায়ে যায়, যে মানে যুদ্ধটা ইনফর্মাল মেকানিজমে গেলেও কিন্তু ওটা আর আগের মতো সাপ্লাই চেইনের সমস্যা পড়বে না। কারণ এখন তো রাষ্ট্র ইরান নিজেই হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে, তো রাষ্ট্র লড়াইটা কিন্তু রয়ে গেছে। তো ইরান যদি মানে ইরান এবং আমেরিকার এই যুদ্ধটা যদি একটা পর্যায়ে মানে একটা গ্রুপ স্থিতিশীল অবস্থা অর্জন করে, মানে যেই পক্ষই হোক, তখন স্ট্যাটাস কো থাকা অবস্থায় হবে না, একটা পক্ষকে লুজার বা উইনার হতে হবে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সময় লাগবে না। আমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আরো আগেই ছিল। আমি বাস্তবতার দিক দিয়ে বলছি, আমার ইমোশনের জায়গা থেকে বলছি না, বা আমি কোন পক্ষ নিচ্ছি সেটা আলোচনার জায়গা না। বিষয়টা হলো যে আপনি আর আগেও কিন্তু অনেকগুলো মধ্যপ্রাচ্য যুদ্ধ আমরা দেখেছি, তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা স্থিতিশীলতা আসতে খুব সময় লাগছে তা না। হয়তো যেই দেশটা নিয়ে কেন্দ্র করে এই সমস্যাগুলো হয়েছে সেই দেশে হয়তো স্থিতিশীলতা আসে নাই, কিন্তু সাপ্লাই চেইন কিন্তু আগের মতো অ্যাক্টিভ হয়ে গেছে। ইরান যুদ্ধের পরে, আপনি লিবিয়া যুদ্ধের পরে দেখেন, ওটাও কিন্তু তেলের একটা বড় উৎস। লিবিয়া যুদ্ধের পরেও কিন্তু সাপ্লাই চেইন স্টেবল। তো আমার কাছে কেন যেন মনে হয় যে ইরান নিজের প্রয়োজনেও তার সাপ্লাই চেইনটাকে মানে এই সাপ্লাই চেইনটাকে অ্যাক্টিভ করতে হবে। ইরানকেও কিন্তু আমরা সবসময় মনে রাখতেছি যে বিশ্ববাসীকে আটকে দিয়ে বোধহয় ইরান খুব নিজেকে সার্ভাইভ করতে পারবে। ইরানের নিজের প্রয়োজনও কিন্তু এই সাপ্লাই চেইনটা তাতে সে যদি ইভেন চোরাই পথেও তেলটা বিক্রি করে, সেখানে তো সাপ্লাই চেইনটা লাগবে। তো এই অবস্থায় আমরা হয়তো আপাতকালীন সময় একটু ঝুঁকিতে পড়ছি, আমরা সবাই পড়ছি, কিন্তু এখন বিশ্বে যে পরিমাণ তেলের সাপ্লাই অলরেডি হয়েছে, সেটা হয়তো এখনই কোনো রিস্ক সবাইকে তৈরি করবে না, কিন্তু এটা হয়তো 1 মাস 2 মাস পরে আমরা কিছুটা ফেস করব। কিন্তু বৈশ্বিকভাবে এখন যেভাবে ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্ক যেভাবে কাজ করে, এবং এখানে আমেরিকার রোলটা যতটা অ্যাক্টিভলি প্লেড হয়, এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে WTO, বিশেষ করে WTO মেকানিজম যেভাবে কাজ করে, আপনি এখানে কোনো ফিনান্সিয়াল বা লিকুইডিটি ক্রাইসিস অথবা এই যে আপনি ট্রেড ক্রাইসিস এগুলো সাস্টেইন করবে না। মূলত এগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, কারণ আমেরিকার যুদ্ধটা তো বিশ্বকে অস্থিতিশীল করার মধ্যে দিয়ে আমেরিকার লাভ নাই। আমেরিকার লাভটা হলো বিশ্বটাকে অস্থিতিশীলের মধ্য দিয়ে স্থিতিশীলতা নিয়ে আসা। সুতরাং সেই চেষ্টাটা, সেই পরিকল্পনা, সেকেন্ড পরিকল্পনা তার আছে। আপনি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা ক্রাইসিস টাইমের পরেও কিন্তু এত দ্রুততার সাথে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ITUর মতো প্রতিষ্ঠান তৈরি হয়ে বৈশ্বিকভাবে এই যে আর্থিক কাঠামো তৈরি হবে, উন্নয়ন কাঠামো তৈরি হবে, বাণিজ্যিক কাঠামো তৈরি হবে উইদিন ইয়ার, এটা কিন্তু আমরা, বা উইদিন মান্থ, এটা কিন্তু বিশ্ববাসী চিন্তা করে নাই। এবং এই যে লাস্টে কতগুলো যুদ্ধ হলো, আপনি ধরেন ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু আমরা এটা ভেবেছিলাম যে সাপ্লাই চেইনে প্রবলেম হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। আপনি ইরাক যুদ্ধের সময় কিন্তু একই কথা মনে করা হয়েছিল, লিবিয়া যুদ্ধের সময়, সিরিয়া যুদ্ধের সময় সাপ্লাই চেইন কিন্তু প্রবলেম হয় না। কারণ এই যে সকল দেশগুলোতে এই আক্রমণটা হয়, তারা যেমন ইভেন ইনফর্মাল গভর্নমেন্টে চলে গেলেও তারা কিন্তু এই সাপ্লাই চেইন চালু রাখে, কারণ তাদের ওই ইনফর্মাল গভর্নমেন্টটা সার্ভাইভ করার জন্য কিন্তু তাদের ব্যবসা করতে হয়। তো এখানে আমরা আমাদের ইমোশনের জায়গা থেকে একটা অন্য আলাপে যেতে পারি, কিন্তু মানে পলিটিক্যাল রিয়েলিটি হলো ইরানের মানে অবস্থা এই গেমে খুবই মানে ব্যাকফুট। এটা আসলেই, এবং গত 3 দিনের যুদ্ধে কিন্তু আসলে সেরকম কিছু, বরং আমরা আমাদের কাছে যে সকল খবরগুলো আসছে আপনি দেখেন, সেগুলো কিন্তু মানে আমি আজকেও দেখেন, আপনি ট্রাম্প কিন্তু বলছে যে ইভেন মানে খোমেনির ছেলেকেও যদি নির্বাচিত করা হয়, এটা উনি মেনে নেবেন না।
এবং উনি এই কথা আজকেও বলেছেন যে উনি চাচ্ছেন যে ইরানে মানে এই নির্বাচন প্রক্রিয়ায় ওনার রোল থাকতে হবে, এই কথা স্পষ্ট বলেছেন। আবার অন্যদিকে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার মানে আমেরিকার প্রথম প্ল্যানও বাস্তবায়িত হয় নাই, যেটা তারা মনে করছেন যে মানে ইরানকে এখনই দুর্বল করে দখল করা বা ইরানকে পরাজিত করা, এটা বাস্তবায়ন হয়নি। হয়তো এটি যুদ্ধের প্রেক্ষাপটে আপনি ব্যাখ্যা করছেন, কিন্তু আসলে আমরা যেই মানুষগুলো জ্বালানি নানা ধরনের বলা যায় আমাদের সাথে বাণিজ্যের যে চুক্তিগুলো থাকে, সেই সব বিষয় যখন যুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হয়, তখন আমরা নিজেদের কত প্রস্তুত রাখা এবং সেটার প্রভাব কিভাবে আমরা মোকাবেলা করব, সেই পরিকল্পনাটাই আসলে সবচেয়ে বেশি আমাদের সাধারণ মানুষের জন্য হচ্ছে জানার আগ্রহের জায়গা। কারণ এর মধ্যে যখন সরকারের পক্ষ থেকে বলা হয় যে সামনের দিনগুলোতে সেই জ্বালানির মজুদ থেকে শুরু করে জ্বালানি ব্যবহার, কারণ শিল্প কারখানায় দরকার হবে, তেল থেকে শুরু করে সেটি কতটুকু আসলে নেওয়া সম্ভব হবে, বিদ্যুতের বিষয়ে বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের সংখ্যা বাড়বে, এই জায়গাগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগের জায়গা তৈরি হয়। আমরা একটু এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে সেটি বিরতির পর। দর্শক, আলোচনা নিশ্চয়ই আপনারা আবার যুক্ত হবেন, বিরতির পর নিশ্চয়ই দেখা হচ্ছে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবার ৭১ জার্নালে। ফয়েজ আহমেদ, সামনের এই যুদ্ধের কারণে আমরা এরই মধ্যে হচ্ছে একটি অর্থনৈতিক এবং জ্বালানির একটি জায়গার আমরা নানাভাবে হয়তো সরকারিভাবে না হলেও আলোচনা হচ্ছে। আমি হচ্ছে এই গ্লোবাল পলিটিক্স বা ওয়ার বিষয়ে খুব বেশি আমার নলেজ নেই, তবে একটা বিষয় পরিষ্কার, যেটা প্রফেসর বলছিলেন যে এর আগে যখন ইউক্রেন ওয়ার, মিডল ইস্টে কতগুলি ছোট ছোট ওয়ার আমরা দেখেছি ইন দ্য মিন টাইম, এগুলি আমরা কিন্তু দুনিয়া থেকে বিচ্ছিন্ন কোনো দেশ না, আর যুদ্ধে আমরা সরাসরি কোনো পার্ট না। সো গ্লোবালি যে সমস্ত আপস অ্যান্ড ডাউন হবে আমরা সেগুলির সঙ্গে থাকবো, এবং টু সাম এক্সটেন্ট আমরা একটা বাই প্রোডাক্ট সিচুয়েশনের মধ্যে আছি। সো আমরা মানে অন্যান্য দেশগুলি যেই ধরনের সংকটকে মোকাবেলা করতে হবে, ধরুন হরমুজ প্রণালীর কথা বলছি, সেটা যদি একটা আনডিফিনিট সময়ের জন্য যদি বন্ধ করে রাখা হয়, তাহলে তো প্রভাব আমাদের উপর একা পড়বে না। আর এই সময়ে এসে 2026 সালে বাংলাদেশে একা প্রভাবের মধ্যে পড়বে, তার অন্য প্রতিবেশীরা খুব ভালো থাকতে পারবে, তাদের উপরে প্রভাব পড়বে না, এই বাস্তবতা না। সো ওই সমস্ত বিবেচনা থেকে আমি মনে করি গ্লোবাল যে সমস্ত কিছু কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে, পরিস্থিতি যত যাই হোক, সাপ্লাই চেইনগুলিকে কীভাবে দ্রুত অ্যাক্টিভেট করা যায় সে বিষয়ে এক ধরনের মেকানিজম ইন দ্য মিন টাইম সারা দুনিয়া এস্টাবলিশ। সো ইমিডিয়েট একটা ধাক্কা মনে হয়, ধরেন ইউক্রেন ওয়ারের সময় এরকম হয়েছে অনেক কিছু, কিন্তু আমি কমিউনিকেশন স্টুডেন্ট হিসেবে যেটা বুঝি যে আমাদের এখানে মানুষের মধ্যে এমনিতেই প্যানিক করার এক ধরনের মনোভাব থাকে। ধরুন একবার তেলের দাম বাড়ানোর পরে আপনার মনে আছে কিনা যে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলিতে, এটা আজকের দিনেরও ঘটনা, এখন আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা যখন নানানভাবে বলছেন, ওনারা কষনের জন্য বলছেন, ওনারা সবাইকে সচেতন হওয়ার জন্য বলছেন, কিন্তু এর যে ইম্প্যাক্ট কিরকম হতে পারে এটা হয়তো আর একটু গভীরভাবে চিন্তা করা উচিত। ঠিক এভাবে আপনি যদি বিদ্যুৎ সাশ্রয় না করেন, যদি না করেন, লোডশেডিং হবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের কথাবার্তা বলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার হয়, এবং প্রত্যেকেই তখন যার যার জায়গা থেকে যা পারে মজুত করার চেষ্টা করবে, বিশেষত তেল। সো ওই সুযোগটা যেন তৈরি না হয় এবং মানুষের মধ্যে যেন ওই আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সে জায়গায় বিবেচনা করতে হবে। ধরুন সর্বোচ্চ কি হবে যদি আমার তেলের খুব বেশি সংকট এখানে তৈরি হয়, আমার তো যেগুলি বেসিক সেগুলি চালু রেখে প্রয়োজনে সরকার একটা, আমি একদম এক্সাম্পল হিসেবে বলছি, মানে হঠাৎ করে বলছি যে প্রয়োজনে বলবে যে আগামী 15 দিনের জন্য আমাদের এখানে প্রাইভেট ভেহিকেল বন্ধ, মানুষ তার ব্যক্তিগত পরিবহন ব্যবহার করতে পারবে না, গণপরিবহন ব্যবহার করতে হবে, এই তো। সো এইটা তো আমরা ব্যাকআপ করে ফেলতে পারবো। সো আর দুনিয়া একদম বিচ্ছিন্ন হয়ে পড়বে না। আমরা আবারও বলছি, আমরা বিচ্ছিন্ন কোনো জায়গা না যে বাংলাদেশ আইসোলেটেড হয়ে একটা বিপদে পড়ে যাবে আর কেউ পড়বে না। আর আমাদের তেল বা জ্বালানির মজুদের কথা যদি দেখেন, তো আমাদের সবসময় যে স্ট্যান্ডার্ডে থাকে সেই স্ট্যান্ডার্ড আছে। আর আমি বোধ করি যে পরিমাণ স্ট্যান্ডার্ডে থাকা অবস্থায় যে পরিমাণ মজুদ আছে, যতটুকু আমরা যেতে পারি এই মজুদ দিয়ে, ততদিনের মধ্যে এই পরিস্থিতি যে একটা নরমাল অবস্থার মধ্যে আসবে সেটার একটা আকার ইঙ্গিত অলরেডি বোঝা যাচ্ছে। নিশ্চয়ই আমরা আসলে সেটাই প্রত্যাশা করি। নীলুফার চৌধুরীর মনে আপনার কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে যেটি আসলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছিলেন যে সরকারের এখন থেকে কি পরিকল্পনা থাকা উচিত এই পরিস্থিতিটি সামনে যাতে কোনো রকম সংকটের জায়গা তৈরি না হয়, এবং একই সাথে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে সামনের দিনগুলোতে লোডশেডিং বাড়বে, বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হবে, এই বিষয়গুলো আগে থেকে যদি সরকারের পক্ষ থেকে আসলে আসে, তখন তো সাধারণ মানুষের ভিতরে, যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন, যে তখন মজুদ করবার অথবা এক ধরনের ক্রাইসিস তৈরি করবার সুযোগটি তৈরি হয়ে যায়। কঠিন হলেও বাস্তবতা মেনে নিতে হবে।
বাস্তবতায় এমন যে যেখানে হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তেল সব আটকা পড়েছে, তেল আসতে পারছে না। বিগত সরকার যদি 3টা মাসের তেলটা রাখতো, এটাও একটা দেশের জন্য উপকার হতো। আপনি দেখেছেন, আমরা দেখেছি 4টা, কতদিন পর্যন্ত যাবে, ডিজেল কয়দিন যাবে, পেট্রোল কয়দিন যাবে, অকটেন কয়দিন যাবে এবং ফার্নেস অয়েল কয়দিন যাবে, এগুলো সবকিছু কিন্তু আমরা দেখেছি। সো এর মধ্যে যদি এই যুদ্ধের দামামা যদি একটু না কমে, তেল যদি সাপ্লাই না হতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়ে যাবে। সেই বিপদের যে পরিস্থিতিটা যদি আগে ভাগে কিছুটা আইডিয়া দেওয়া যায় জনগণকে, জনগণ তো বাস্তবতা বুঝবে এবং ওইভাবেই আমাদের কষ্ট করে চলতে হবে, রেশনিং পদ্ধতিতে থাকতে হবে। জি। এটার বিকল্প যতটা বাস্তবতা আমরা মেনে নিতে পারবো, ততটা। এখানে মুখের কথা বললে তো হবে না, এতগুলো দেশে মিলে একযুগে চলছে দামামা, একযুগে চলছে যুদ্ধ। তো সেই ব্যারিস্টার সাজ্জাদ জায়গাটা- আলী, আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য শুনবো। আসলে আমাদের হাতে সময় একেবারেই কম। ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিটে শেষ করছি। আসলে জি। এটা বিএনপি সরকারের জন্য সবসময় এটা একটা দুর্ভাগ্য, কারণ 2001 সালে যখন আমি ছোট ছিলাম তখনও দেখেছি গভর্নমেন্ট ফর্ম করার 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইরাক যুদ্ধ শুরু হয়ে গেছিল, যদি আমার ভুল না হয়ে থাকে। এবং এই সরকার আবার গঠন করার পরে কিন্তু এখন ইরান যুদ্ধ শুরু হয়ে গেল। আর আসলে বাংলাদেশে কিন্তু রিফাইনারি আছে একটাই, যেখানে তেল মজুত রাখা হয়। যদিও বা আপা যখন ছিলেন তখন কিন্তু আরো 2টা রিফাইনারি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আপা চলে গেলেন, ওই প্রজেক্টগুলোর কি অবস্থা সেটা আমরা সাবসিকুয়েন্টলি জানতে পারলাম না। যদি হয়তো উনি রিফাইনারিগুলো করতেন বা করার সুযোগ পেতেন, তাহলে হয়তো আমাদের এই তেল সংকট নিয়ে ঝামেলায় পড়তে হতো না। কিন্তু সাপ্লাই চেনের কথা যেটা বলা হচ্ছে, ইরান কিন্তু অলরেডি বলে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে শুধু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জাহাজগুলো ছাড়া বাকি সবগুলো এখন চলাচল করতে পারবে, তারা বাধা দিবে না। যার কারণে আমার মনে হয় প্যানিক ছড়ানোর কোনো কারণ নেই। আবার এখন আগের যে অন্তর্বর্তী সরকারকে বিএনপির এখন যেটা ব্লেম গেম শুরু করেছে, সেটা কিন্তু খুব বাজে। কারণ অলরেডি এই যুদ্ধটা হবে কিন্তু বলে কেউ হয়নি, হঠাৎ করে হয়েছে। শুধু তাই না, আমরা এটা সিটি কর্পোরেশনগুলোর দিকে তাকালে দেখতে পারি, সিটি কর্পোরেশনে মশা মারার ওষুধ নেই, সিটি কর্পোরেশনের টাকা নেই। আমরা এই প্রসঙ্গগুলো নিশ্চয়ই সামনের দিনগুলোতে কথা বলতে পারবো, কারণ প্রশাসকরা আসলে সেরকমই মন্তব্য দিয়েছেন যে একেবারেই হচ্ছে কোষাগার একেবারেই হচ্ছে খালি। নিশ্চয়ই সামনের দিনগুলোতে এই বিষয়গুলো আলোচনা করবার সুযোগ হবে। অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য নিয়ে আমি আসলে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। আসলে আমিও এই ব্রডার জায়গা থেকে এটা মনে করি যে সরকারের নাগরিকদের উজ্জীবিত রাখা দরকার আছে। এখন বিষয়টা হলো এটা আসলেই এই ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড এখন যে লেভেলে আছে, এই লেভেল থেকে যেভাবে যতটা স্ট্রং এবং কাঠামোভিত্তিক, এই সব কিছু প্রবলেম হবে না। সাময়িক কিছু হবে, ব্যবসা বাণিজ্যে কেউ কেউ যারা ব্যবসা করছে তাদের কিছু লাভ লস হবে, কিন্তু নাগরিকদের উপরে তার প্রভাব পড়বে না। এটা তেল আপনাদের বাড়িতে চলে আসবে এবং এটা আমরা সবাই একটু ভালো থাকবো এবং খারাপ থাকবো না। আমার মনে হচ্ছে ইরানও যুদ্ধে স্থিতিশীলতা চায়, আমেরিকাও চায়, কারণ সবারই সারা পৃথিবী রক্ষা করার দায় আছে। তো সেই জায়গা থেকে যুদ্ধগুলো করছে শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আর একটা ব্যাপার বলি যে আপনি এই জায়গায় একটু ইম্প্যাক্ট ফেলতে চাই যে আমি পলিটিক্যাল সায়েন্সের লোক। আপনি এই যে সাম্প্রতিক যে ইলেকশন নিয়ে যে বিতর্কটা আসছে, এই বিতর্কটা একদমই অর্থহীন এবং এটাকে সামনে নিয়ে আসাটা কোনোভাবে যুৎসই হয়নি। একটা সকল মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য, আপনার সকল ব্যক্তি নাগরিকরা সবাই মেনে নিয়েছে এবং সবার চোখের সামনে ঘটেছে। আমিও তো বিভিন্ন বুথে ঘুরে বেরিয়েছি, কোথাও তো কোনো অ্যানোমালি দেখি নাই। এগুলো তো অর্থহীন এবং আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আলোচনা করার সুযোগ পাবো। আজকে আসলে আর কথা বলবার সুযোগ নেই, কারণ নিশ্চয়ই আমরা জানি যে ঈদের পরে হয়তো রাজনৈতিক অনেক ধরনের আবারও বিষয় সামনে আসবে, যেটা নিয়ে আলোচনা করবার সুযোগ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং একই সাথে ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই কথা হবে। দর্শক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।